Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আগের ক্লাসে আমরা পড়ছিলাম যে বিভিন্ন পরিবেশ সম্পর্কে পড়েছিলাম, মাইক্রো ক্লাইমেট সম্পর্কে আমরা আগের ক্লাসে পড়েছিলাম এবং তারপর জীব ও পরিবেশ সম্পর্কে আমরা পড়েছিলাম। সেখানে আমরা বিভিন্ন ধরনের বায়োম সম্পর্কে জানছিলাম যে পরিবেশ কিরকম টাইপের পরিবেশ হয়, ট্রপিক্যাল রেন ফরেস্ট থেকে শুরু করে ময়েস্ট ফরেস্ট মানে যেটাকে আর্দ্র অরণ্য বলা হয়, ওয়েট এভারগ্রিন পড়েছিলাম। তারপর আমরা স্যাঁতস্যাঁতে অসম্পূর্ণ চিরহরিৎ, সেমি এভারগ্রিন এবং পর্ণমোচী, স্যাঁতস্যাঁতে পর্ণমোচী যেটাকে ডেসিডিউয়াস অরণ্য বলা হয়। এতটা অবধি আমাদের পড়া হয়েছিল। ওকে, নেক্সট আমরা সেখান থেকে এবার শুরু করছি পর্ণমোচী অরণ্য, যেটাকে আমরা ডেসিডিউয়াস ফরেস্ট বলে থাকি। ওকে, দেখো, ডেসিডিউয়াস ফরেস্ট এই প্রকার অরণ্য উত্তর ভারতের পাঞ্জাব, বিহার, উড়িষ্যা, দক্ষিণ ভারতের মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কর্ণাটকে লক্ষ্য করা যায়। দেখো, কিছু স্পেসিফিক যে মানে বিভিন্ন ধরনের গাছ থাকে, সেগুলো বিভিন্ন অঞ্চল ভেদে হয়ে থাকে। যেমন উত্তর ভারত আর দক্ষিণ ভারতের গাছের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। আচ্ছা, কেন পার্থক্য দেখা যেতে পারে? তোমাদের কি মনে হয় উত্তর ভারতের গাছ আর দক্ষিণ ভারতের গাছের মধ্যে যে পার্থক্য থাকে, পার্থক্য কি কারণে হতে পারে? স্যার জলবায়ু সমুদ্র তীরবর্তী জলবায়ুর জন্য সমভাবাপন্ন। ওকে, জলবায়ু সমভাবাপন্ন। আর কোথায় সমভাবাপন্ন আর কোথায় চরমভাবাপন্ন হয়? সমুদ্রের তীরবর্তী অঞ্চল সমভাবাপন্ন আর দূরবর্তী অঞ্চল চরমভাবাপন্ন। একদম। তাহলে আমরা দেখি যে সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের বেশিরভাগই জায়গা সমুদ্র তীরে অবস্থিত। যেমন অন্ধ্রপ্রদেশ বলো, তামিলনাড়ু বলো, কর্ণাটক বলো, মহারাষ্ট্র বলো বা আমাদের নিচে কেরালা বলো, প্রত্যেকটা জায়গা কোনো না সমুদ্রের তীরে অবস্থিত। এই জন্য ওখানে যে ধরনের গাছ দেখতে পাওয়া যায়, যে ধরনের ক্লাইমেট থাকে, তার থেকে কিন্তু অনেকটাই আলাদা আমরা লক্ষ্য করতে পারি উত্তর ভারতের ক্ষেত্রে। ওকে, এই জন্য আমরা দেখবো যে পর্ণমোচী অরণ্য, যেটাকে আমরা ডেসিডিউয়াস ফরেস্ট বলে থাকি, পর্ণমোচী অরণ্য যেটাকে আমরা ডেসিডিউয়াস ফরেস্ট বলে থাকি, এটা উত্তর ভারতের কোন কোন স্টেট সেটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। পাঞ্জাব, বিহার এবং উড়িষ্যা, এবং দক্ষিণ ভারতের মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কর্ণাটকে আমরা এই ধরনের অরণ্য লক্ষ্য করতে পারি। এর বৈশিষ্ট্য হিসেবে আমরা কি বলতে পারি? এইরকম অরণ্য কাঁটাযুক্ত উদ্ভিদের ক্ষুদ্র ঘাস জাতীয় উদ্ভিদের সমন্বয়ে সৃষ্ট হয়। মানে অরণ্য হয় কাঁটাযুক্ত উদ্ভিদ হয়ে থাকে, যেগুলো ছোট ছোট ক্ষুদ্র ঘাস দেখতে পাওয়া যায়। এরকম কিছু উল্লেখযোগ্য উদ্ভিদ হলো অর্জুন, বাঁশ, শাল। এই ধরনের কিছু উল্লেখযোগ্য গাছ আমরা পর্ণমোচী অরণ্য হিসেবে দেখতে পারি। তো কিছু ক্ষুদ্র ঘাস যেগুলো রয়েছে, যেমন বাঁশের কথা। বাঁশ হচ্ছে, আচ্ছা, বাঁশের কেউ বিজ্ঞানসম্মত নাম বলতে পারবে? মাঝে মাঝে কিছু কিছু কিন্তু বিজ্ঞানসম্মত নাম বা সায়েন্টিফিক নেম কিন্তু এসে থাকে। মাছকে আমরা ইংলিশে কি বলি? ব্যাম্বু ব্যাম্বু ট্রি। ব্যাম্বু বলি, তাই তো? তাহলে সেই জন্য এর হচ্ছে বিজ্ঞানসম্মত নাম ব্যাম্বুসা, BAMBUSA, ব্যাম্বুসা SP। SP কেন বলা হয়? হোয়াট ইজ SP? SP মানে কোন সেন্সে বলা হয়? SP স্পিসিস বলা হয়, স্পিসিস বলা হয়, স্পিসিস হিসেবে বলা হয়। ঠিক আছে? তো কিছু কিছু গাছ আমরা দেখতে পাই দক্ষিণ ভারতে, উত্তর ভারতে আমরা এই ধরনের গাছ আমরা দেখতে পাই। কিছু অর্জুন গাছ রয়েছে। অর্জুন গাছের বিজ্ঞানসম্মত নাম কেউ বলতে পারবে?
বলতে পারবে কেউ? কিছু কিছু কিন্তু পড়ে থাকে, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু পড়ে থাকে, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? টার্মিনেলিয়া, TERMINALIA, টার্মিনেলিয়া অর্জুনা। ওকে, দুটো বিজ্ঞানসম্মত নাম আমি লিখিয়ে দিলাম। মাঝে মাঝে কিন্তু এই রকমের বিজ্ঞানসম্মত নাম আমাদের পরীক্ষায় এসে থাকে। ওকে, ওকে, নেক্সট দেখো আমরা মরুভূমি অরণ্য সম্পর্কে জানবো, যেটাকে আমরা বলি ডেজার্ট ফরেস্ট। মরুভূমির ইংরেজি আমরা জানি ডেজার্ট, এই জন্য এটাকে আমরা ইংলিশে বলবো ডেজার্ট ফরেস্ট। এটাকে আমরা বলবো ডেজার্ট ফরেস্ট। ওকে, দেখো এগুলো দেখা যায় কোন 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 স্থানে, যেগুলো জেনারেলি কি হয়, যেগুলো এখানে আমাদের বিভিন্ন মরুভূমি রয়েছে। ভারতের মধ্যে মরুভূমি বলতে আমরা বলি থর মরুভূমি আমাদের রয়েছে, রাজস্থানের থর মরুভূমি রয়েছে। এই জন্য এটা দেখা যায় আমাদের রাজস্থানে, পাঞ্জাবের কিছু অংশ এবং গুজরাটের কিছু অংশে আমরা এই ডেজার্ট মরুভূমি দেখতে পাই, ডেজার্ট অরণ্য বা ডেজার্ট ফরেস্ট আমরা দেখতে পাই। তো এই ধরনের বৈশিষ্ট্য কি হবে, আমরা জানি মরুভূমির অরণ্যের আবহাওয়া বা কিরকম টাইপের হয়ে থাকে। গরমকাল শুষ্ক হয়, প্রচন্ড ড্রাইনেস থাকে, প্রচুর হিট হয়। অন্যদিকে শীতকাল প্রচন্ড শীতল হয়ে থাকে। কারণ কি, এই মানে কোন রকম গাছপালা না থাকার কারণে কি হয়, যখন গরমকাল হয় প্রচুর পরিমাণে গরম হয়, এবং আমরা জানি যেই জিনিস খুব তাড়াতাড়ি হিট গ্রহণ করতে পারে সেই জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি হিট বর্জনও করতে পারে। ফলে কি হয়, যে তাড়াতাড়ি খুব উত্তপ্ত হয়, গরমকালের আবহাওয়া খুব উত্তপ্ত হয় এবং শীতকালে প্রচন্ড ঠান্ডা পরিবেশ দেখা যায়, যেটা আমাদের ডেজার্ট ফরেস্টের প্রধান বৈশিষ্ট্য হয়ে থাকে। এবং অবশ্যই শুষ্ক হয়, কারণ সেখানে হিউমিডিটি সেইভাবে থাকে না, এবং শীতকাল কিন্তু প্রচন্ড ঠান্ডা হয়ে থাকে। এবং বৃষ্টিপাতও খুব কম পরিমাণ হয়। দেখো এখানে কম বৃষ্টিপাত রয়েছে। আচ্ছা, কেউ বলতে পারবে যে মরুভূমিতে বৃষ্টিপাত কতটা অ্যামাউন্ট হয়, গড়ে কত হয়? 30 থেকে 50, দেখো 15 থেকে 60। 30 15 থেকে 60। 50 দেখো সেন্টিমিটার। ইয়ারলি, যেটা আমি বলে দিচ্ছি, দেখো যেটা বার্ষিক হয়, ইয়ারলি যেটা হয়, যেটা বার্ষিক হয়, সরি 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 যেটা ইয়ারলি হয়, বার্ষিক বৃষ্টিপাত হয় 70 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার। ওকে, খুব কম হয়, বার্ষিক 17 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। 70 সেন্টিমিটার অব্দি বৃষ্টি হয়। এবং কিছু কিছু জায়গায়, যেই জায়গায় খুব কম বৃষ্টিপাত হয় সে জায়গায় হয় 10 থেকে 15 অব্দিও বৃষ্টিপাত হয়। এই জন্য অধিকাংশ জমি দেখো মরুতে পরিণত হয়েছে। মরু মানে মরুভূমি কথা বলা হয়েছে, মরুভূমিতে পরিণত হয়েছে। তাহলে কারণ অতিরিক্ত শুষ্কতা থাকে, বৃষ্টিপাত খুব কম পরিমাণে হয়, ফলে বর্তমানে কৃষির কারণে কিছু জায়গায় অরণ্য বিকাশ ঘটে, কিন্তু বার্ষিক কম বৃষ্টিপাতের ফলে অধিকাংশ জমি দেখো মরুতে পরিণত হয়ে গেছে। ওকে, তো এই ধরনের উদ্ভিদ আমরা জানি ফণিমনসা, ঘৃতকুমারী, ক্যাকটাস, এই উদ্ভিদগুলো কি হয় এই মরুভূমি অরণ্য বা ডেজার্ট ফরেস্টে দেখা যায়। এদের বৈশিষ্ট্যের মধ্যে থাকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এদের পাতাগুলো বিভিন্ন কাঁটাতে রূপান্তরিত হয়। কারণ কি, কারণ এখান থেকে তারা কম পরিমাণ যাতে বাষ্পমোচন করতে পারে, এই জন্য তাদের এদের পাতাগুলো কাঁটাতে রূপান্তরিত হয়। এবং লোম দেখা যায়, রোম দেখা যায়, এবং যে কিউটিকল থাকে, তাই তো কিউটিকল আমরা জানি, হোয়াট ইজ কিউটিকল? কিউটিকল বলতে পারবে? কিউটিকল জিনিসটা কি? স্যার পাতার ওপর জল মরু অঞ্চলে সঞ্চয় কাঁটা কাটা। জল সঞ্চয় করে রাখা থাকে। আচ্ছা, মধুকৃষ্ণ কি বলছো বলো। স্যার জল সঞ্চয় করার জন্য থাকে, জল সঞ্চয় করার এগুলো জন্য মাটি থেকে জল টানতে পারে না তো। একদম। তাহলে কি হয়, যে জল যেহেতু যেহেতু সব সাফিসিয়েন্ট মাটি থেকে জল পায় না, এই জন্য কিউটিকলের মাঝে তারা কিন্তু জল কিছুটা স্টোর রাখে, পত্ররন্ধ্র প্রায় বন্ধ অবস্থায় থাকে। ওকে, তাহলে এবং কি হয়, এদের বডির মধ্যে, এদের যে গায়ের যে সারফেস থাকে, সেই সারফেসের মধ্যে রোম মানে মোম জাতীয় এক ধরনের আস্তরণ দেখা যায়।
গাছগুলো কিরকম হয়, মোম জাতীয় আস্তরণ। এরকম যদি ক্যাকটাস হয়ে থাকে, এই ক্যাকটাসের গায়ের ধারে 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 কি হয়, এরকম মোমের একটা আস্তরণ থাকে। ফলে কি হবে, বাইরের যে ইন্টারনাল আউটসাইড হিটটা আছে সেটা এখানে ঢুকতে পারবে না, রিফ্লেক্ট হয়ে চলে যাবে। আর ভেতরের যে হিট রয়েছে, সেটাও বা জল রয়েছে সেটাও বাইরে বেরোতে পারবে না। ফলে এদের বডি বা শুষ্ক যেটার বডি সারফেস রয়েছে, বডির মধ্যে সাফিসিয়েন্ট জল থাকবে। এই ধরনের কিছু বৈশিষ্ট্য থাকে যার ফলে মরুভূমিতে এই ধরনের উদ্ভিদ দেখা যায়। ফণিমনসা, ঘৃতকুমারী, ক্যাকটাস এগুলো সম্পর্কে এইসব গাছ আমরা কিন্তু মরুভূমিতে এই কারণে দেখতে পাই। ওকে, তো কিছু কিছু বিজ্ঞানসম্মত নাম আছে, যদি মনে রাখতে পারো ভালো, নাহলে অসুবিধা নেই। আচ্ছা, ঘৃতকুমারী এটাকে হচ্ছে বিজ্ঞানসম্মত নাম কি বলতে পারবে? আমরা কিন্তু প্রত্যেকেই জানি, বলো। অ্যালোভেরা না অ্যালোবারবেন্ডিস। অ্যালোভেরা, ঠিক আছে, একদম অ্যালোভেরা বললেই হবে, ALEOVERA। আমরা অ্যালোভেরা নামটা শুনি, প্রত্যেকের ঘরেই কম বেশি অ্যালোভেরা একটা গাছ থাকে, অ্যালোভেরা। ওকে, আচ্ছা, ফণিমনসার বিজ্ঞানসম্মত নাম কি বলতে পারবে? আচ্ছা দেখো, ফণিমনসার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অপুনেসিয়া ডিলেনেরি। আচ্ছা, আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, তোমরা যদি তোমরা লিখে নেবে, আমি স্পেলিংটা লিখে রাখছি। OPUNTIA DILLENI। এটা ফণিমনসার বিজ্ঞানসম্মত নাম। আচ্ছা, এবার নেক্সট দেখো, আমরা সমুদ্র উপকূলবর্তী আমরা কিছু দেখতে পাই। ওকে, সমুদ্র উপকূলবর্তী অরণ্য, যেটাকে আমরা টাইডাল ফরেস্ট বলে থাকি। আমি বলেছিলাম তোমাদের আগে ইংলিশ এটা বলার সময়, আমি এখানে লিখে দিচ্ছি আবার, এটাকে আমরা টাইডাল ফরেস্ট বলে থাকি, TIDAL। এটাকে আমরা টাইডাল ফরেস্ট বলে থাকি। কি হয়, যেগুলো সমুদ্রের উপকূলবর্তী জোয়ার ভাটা সম্মিলিত লবণাক্ত মৃত্তিকা জলাভূমিতে এই ধরনের অরণ্য সৃষ্টি হয়, যা ম্যানগ্রোভ অরণ্য নামে পরিচিত। তাহলে আমরা জানি যে সুন্দরবন এবং তার উপকূল অঞ্চলে এরকম ম্যানগ্রোভ অরণ্য কিন্তু আমরা দেখতে পাই। তাহলে কেন? কারণ জোয়ার ভাটা সমন্বিত লবণাক্ত ভূমিতে কিন্তু এই ধরনের মৃত্তিকা, এই ধরনের অরণ্য দেখা যায়। এবং এই অরণ্যের কিন্তু বিশাল অনেক বৈশিষ্ট্য রয়েছে। সুন্দরবনের কিন্তু গুরুত্ব যথেষ্ট রয়েছে। সুন্দরবনে যদি এই ম্যানগ্রোভ ফরেস্ট না থাকতো, সুন্দরবনের যে ভূমির পরিমাণ, যেটা ল্যান্ড রয়েছে, সেটা কিন্তু থাকতে পারতো না। বহুভাবে সুন্দরবনকে এই ম্যানগ্রোভ মানে অরণ্য কিন্তু রক্ষা করেছে। এই প্রকার অরণ্যে বিভিন্ন প্রকার অভিযোজন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেটা বলা হয় সুন্দরী, গরান, গেও, কেওড়া, এরকম বিভিন্ন গাছ রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ গাছের মধ্যে রয়েছে, যেগুলো সমুদ্র উপকূলবর্তী রয়েছে। এরা দেখবো বিভিন্ন বৈশিষ্ট্য থাকে। আমরা যদি একটু ডিটেলস জানতে চাই, তাহলে আমি কিছু জিনিস বলে দিচ্ছি তোমাদেরকে। এদের শ্বাসমূল, ঠেসমূল দেখা যায়। আমরা শ্বাসমূল, ঠেসমূল আশা করি জানি যে শ্বাসমূল কি হয়, ঠেসমূল কি হয়, জানি তো প্রত্যেকে? না আমি একটু এক্সপ্লেন করব? অধিমূল্য দেখা যায়। হ্যাঁ স্যার জানি। ওকে, আচ্ছা আমি একটু বলে দিচ্ছি। দেখো কি হয়, যে এইসব গাছের মধ্যে কি হয়, শ্বাসমূল, ঠেসমূলের ম্যানগ্রোভ অরণ্য কি হয়, এদের বেশিরভাগ সময় দেখো গাছগুলো সমুদ্রের নিচে ডুবে থাকে, অর্থাৎ লবণ জল নিচে থাকে। এবার লবণ জল থেকে এখানে তো ঠিকঠাক ভাবে এরা মানে এখান দিয়ে তো কালেক্ট করতে পারবে না, এই জন্য মূলের কিছুটা অংশ এরকম বাইরে বেরিয়ে থাকে, সেখানের মাধ্যমে ওরা কি করে শ্বাসকার্য করে থাকে। এছাড়া কি হয়, সমুদ্রের জল কি হয়, প্রায়ই এখানে ধাক্কা দেয়, প্রায়ই এই গাছগুলোকে ধাক্কা দেয়। ফলে কি হয়, এই গাছগুলোকে সাপোর্ট করার জন্য, গাছগুলোকে সাপোর্টিং রাখার জন্য কি হয়, আরো কিছু মূল হয় যেগুলো এখান থেকে সাপোর্ট করে রাখে মূলের সাথে, সেগুলোকে আমরা হচ্ছে ঠেস মূল বলে থাকি। তাহলে এই দুটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এছাড়া কি হয়, আরো একটা গুরুত্বপূর্ণ অভিযোজন আমরা এখান থেকে দেখতে পাই। কিরকম অভিযোজন? কি হয়, এরা বডির মধ্যে কি করে জানো, মানে যে সল্ট রয়েছে, মানে লবণ রয়েছে, সেটাকে কিন্তু ডিপোজিট করে রাখে।
বডির মধ্যে এটা লবণ কিন্তু ডিপোজিট করে রাখে। কেন ডিপোজিট করে রাখে? ভাবো যে যখন অনেক অনেক জায়গায় রয়েছে যেখানে সমুদ্রের জল ঢুকেছে কিন্তু বহুদিন সেখান থেকে বেরোয়নি, ফলে গাছগুলো কি সমুদ্রের জলের মারা যেতে পারে। ফলে কি করবে, এবং যখন সরে যাবে জলটা, আরেকবার ভাবো যে জলটা এই জায়গায় এই একটা ল্যান্ড রয়েছে যেখানে সমুদ্রের জল ঢুকলো, এখান থেকে যখন হয়তো একদিন দুদিন পর আবার যখন ভাটা হলো বা কিছুক্ষণ পরে যখন ভাটা হলো, এখান থেকে বেরিয়ে গেল। কিন্তু এই জায়গায় যখন বেরিয়ে গেল, এই যে লবণাক্ত জিনিস, তো লবণগুলো তো অনেক কিছু এখানে পড়ে রয়ে যাবে, সেগুলো তো উর্বরতা শক্তি নষ্ট করবে। তখন এই যে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, এরা কি করে, এখান থেকে লবণ ডিপোজিট করে নিজেদের পাতার মধ্যে কিছুটা স্টোর করে রাখে। ফলে কি হয়, মাটিতে লবণের পরিমাণ কমবে এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে। এবং টাইমলি এরা কি করবে, পাতাকে এখানে ডিপোজিট করে ফেলে দিলে সে লবণটা আবার মুক্ত হয়ে যাবে। এই ধরনের প্রচুর অভিযোজন কিন্তু আমরা এই ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষেত্রে দেখতে পাবো। খুবই গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য থাকে ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষেত্রে, যেটা আমাদের কিন্তু কম বেশি একটু জানতে হয়। ওকে, আচ্ছা, এবার দেখো কনিফার ফরেস্ট। ওকে, এবার হচ্ছে কনিফার ফরেস্ট, যেটাকে আমরা হচ্ছে কনিফেরাস ফরেস্ট বলা হয়, CONIFEROUS, কনিফেরাস ফরেস্ট বলা হয়। সেই কনিফেরাস ফরেস্ট কোথায় দেখা যায়? এটা জেনারেলি নীলগিরি পাহাড়, যেটা মহাবালেশ্বর এবং পঞ্চমী পাহাড়ে এই ধরনের অরণ্য দেখতে পাওয়া যায়। আমরা কিন্তু কোথায় কোনটা দেখতে পাওয়া যায়, এটা কিন্তু প্রায় কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে কোন জায়গায় কোন ধরনের অরণ্য দেখা যায়, এরকম জায়গা তুলে কিন্তু কোশ্চেন এসে থাকে, খুব গুরুত্বপূর্ণ। তো নীলগিরি পাহাড়, মহাবালেশ্বর এবং পঞ্চমী পাহাড়ে আমরা এই ধরনের কনিফার ফরেস্ট বা কনিফেরাস ফরেস্ট আমরা কিন্তু দেখতে পাই। ওকে, কিছু কিছু ক্ষেত্রে দেখো আবার হিমালয় পর্বতের ১,৫০০ মিটার ১৫০০ মিটার উচ্চতা পর্যন্ত আমরা এই ধরনের অরণ্যকে ব্যাপকভাবে বিস্তৃতি হিসেবে লক্ষ্য করতে পারি। মানে কিছু কিছু জায়গা দেখবো আমরা হিমালয় পর্বতেরও যে অঞ্চল ১৫০০ মিটার উচ্চতা পর্যন্ত এই ধরনের অরণ্য আমরা দেখতে পাই। এই কনিফার অরণ্য কিরকম হয়? এগুলো জেনারেলি হয় চিরহরিৎ। আমরা পর্ণমোচী চিরহরিৎ অরণ্য জানি। পর্ণমোচী যারা কি হয়, যে পাতাগুলোকে বছরের একটা টাইমে ফেলে দেয়, চিরহরিৎ অরণ্যে সারা বছর পাতা থাকে। তো চিরহরিৎ অরণ্য এছাড়া প্রচুর পরিমাণে ফার্ন জাতীয় উদ্ভিদ আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পাই, যার মধ্যে উল্লেখযোগ্য গাছ হচ্ছে অর্কিড, বাঁশ, খুব গুরুত্বপূর্ণ, কনিফারাস এর মধ্যে গুরুত্বপূর্ণ। আর এছাড়া কিছু হয় আরো উল্লেখযোগ্য বৃক্ষের মধ্যে আমরা বলতে পারি, কিছু হয় পরজীবী উদ্ভিদ, পরাশ্রয়ী উদ্ভিদ হয়। যেমন কিছু কিছু উদ্ভিদ হয় যেগুলো এক একটা উদ্ভিদের উপর বেস করে গড়ে ওঠে। সেই পরাশ্রয়ী উদ্ভিদ যেগুলো হয়, সেই উদ্ভিদগুলো কিন্তু আমরা এই কনিফারেস ফরেস্টের মধ্যে দেখতে পাই। এবং দক্ষিণ ভারতের কিছু বিখ্যাত এই ধরনের গাছ রয়েছে। আচ্ছা, কেউ বলতে পারবে কিছু এরকম পরাশ্রয়ী উদ্ভিদের উদাহরণ? আমি লিখিয়ে দিচ্ছি এখানে, কেউ বলতে পারবে? স্বর্ণলতা। স্বর্ণলতা হবে, আর লাউ হবে, লাউ কুমড়ো। লাউ কুমড়ো হবে, কিন্তু রাতনা হবে। আর কিছু আরো কিছু একটা বলো। ইউগ্লিনা হবে? ইউগ্লিনা নাম শুনেছো? ইউগ্লিনা এগুলো না এককোষী প্রাণী না? প্রাণী তো ইউগ্লিনা, ক্রাইসেমিবা। হ্যাঁ, হ্যাঁ, প্রাণী হয়। এটাও কিন্তু এক ধরনের হচ্ছে এই ইউগ্লিনা, যে এই অরণ্যে কিন্তু ইউগ্লিনাও লক্ষ্য করা যায়। ইউগ্লিনা স্পিসিস, ফাইকা স্পিসিস, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। ওকে, তারপর হচ্ছে ম্যাঙ্গিফেরিয়া স্পিসিস, এইগুলো কিন্তু দক্ষিণ ভারতের কিছু বৃক্ষ মানে মানে গাছ এইভাবে দেখতে পাওয়া যায়। ওকে, আমরা এক্সাম্পলের মধ্যে আমরা কিন্তু আহ এটা বলতে পারবো যে, আচ্ছা, না, এটা হচ্ছে উদ্ভিদের মধ্যে বলেছে তো, না, আমরা ওগুলো এককোষী প্রাণী, তো গাছে আশ্রয় প্রাণীর করে মধ্যে হবে থাকে। না, ছেড়ে দাও, ওটা প্রাণী হবে যেগুলো গাছে থাকে। প্রাণী দরকার নেই, লেখার দরকার নেই, ছাড়ো। এটা হচ্ছে ছাড়ো, উদ্ভিদ আছে, এই দুটোই থাক, অসুবিধা নেই। ওকে, এবার দেখো আরো কিছু স্পেসিফিক আমরা পূর্ব হিমালয়ের উদ্ভিদ অরণ্য দেখতে পাই।
পূর্ব হিমালয় দা ইস্টার্ন হিমালয়ান ভেজিটেশনাল ফরেস্ট আমরা দেখতে পাই। জেনারেলি কি হয়, সিকিম, পশ্চিমবঙ্গের উত্তর প্রান্ত, অরুণাচল প্রদেশ এবং অসমের কিছু অংশ যেগুলো হিমালয়ের পাদদেশে অবস্থিত, সেই জায়গা আমরা পূর্ব হিমালয় অরণ্যের মধ্যে দেখা যায়। এখানে কি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, প্রচুর আর্দ্রতা থাকে এবং অত্যাধিক গরম এর অন্যতম বৈশিষ্ট্য। আমরা জানি এর কাছাকাছি মেঘালয় আছে, যেখানে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এই কারণে প্রচুর বৃষ্টিপাতের কারণে অত্যাধিক আর্দ্রতা লক্ষ্য করা যায় এবং উল্লেখযোগ্য উদ্ভিদের মধ্যে শিশু, কদম, জারুল, কাঞ্চন এই ধরনের উদ্ভিদ আমরা পূর্ব হিমালয় উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাই, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ উদ্ভিদের মধ্যে পড়ে থাকে। নেক্সট দেখো নাতিশীতোষ্ণ অরণ্য, যেটাকে আমরা টেম্পারেট, TEMPERATE, TEMPERATE, টেম্পারেট ফরেস্ট, নাতিশীতোষ্ণ অরণ্য, যেটাকে আমরা টেম্পারেট ফরেস্ট বলে থাকি। এই টেম্পারেট ফরেস্ট কি হয়, এটা দেখা যায় ভারতবর্ষের নীলগিরি এবং হিমালয় পর্বতের 160 মিটার উচ্চতা বিশিষ্ট যে নীলগিরি এবং হিমালয় পর্বতের 1600 মিটার উচ্চতা থেকে শুরু করে আরো অধিক উচ্চতায় এরা বসবাস করে। যে এই জায়গাগুলো দেখা যায় নাতিশীতোষ্ণ কেন বলা হচ্ছে, কারণ এই জায়গায় যে মানে টেম্পারেচার অত্যাধিক গরমও হয় না, অত্যাধিক ঠান্ডাও হয় না, সেটাকে আমরা নাতিশীতোষ্ণ অরণ্য বলি। এই নাতিশীতোষ্ণ আবহাওয়াতে আমরা স্থায়ী চিরহরিৎ অরণ্য দেখতে পাই এবং অধিক বৃষ্টির কারণে দেখো এই অরণ্য প্রচন্ড ঘন প্রকৃতির হয়। যেমন আমরা যদি একটু বলি যে ব্রাজিলের অ্যামাজন অরণ্য যে রয়েছে, সেখানের যে অরণ্য কিন্তু প্রচন্ড ঘন হয়ে থাকে। আচ্ছা, ব্রাজিলের অ্যামাজন অরণ্যকে কি বলা হয়, কেউ বলতে পারবে? বলা উচিত পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ ওখানে আমাদের টোটাল ওয়ার্ল্ডের যে মানে বনভূমি রয়েছে, তার ম্যাক্সিমাম পার্সেন্ট অরণ্য কিন্তু আমাদের কি বলে এই অ্যামাজন অরণ্যতে রয়েছে। এই জন্য ওখান থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন আমরা কিন্তু ওখান থেকে তৈরি হয়ে থাকে। এই জন্য আমরা অ্যামাজন অরণ্যকে মানে পৃথিবীর ফুসফুস বলে থাকি। প্রেজেন্টলি দেখো প্রায় বিভিন্ন বাণিজ্যিক কারণে থেকে শুরু করে ইন্ডাস্ট্রির কারণে বিভিন্ন এই অ্যামাজন অরণ্যকে কিন্তু ধ্বংস করা হচ্ছে। এর ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল ক্লাইমেট কিন্তু প্রচন্ড পরিবর্তন হচ্ছে। রাশিয়ার টেম্পারেচার 1 বছরে 6 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়ে গেছে, কিন্তু যে রাশিয়া যেখানে 16 ডিগ্রি সেন্টিগ্রেড এসে থাকে, কিন্তু 22 ডিগ্রি হয়ে গেছে লাস্ট বছর, যেটা কিন্তু খুবই ভেরি হাই অ্যালার্মিং সিচুয়েশন হয়ে গেছে। হিউজ পরিমাণে কিন্তু টেম্পারেচার বাড়ছে। এবার এটা কিন্তু মানুষের ক্ষেত্রে খুবই হার্মফুল কিছু সিমটমস দেখা যাবে মানুষের মধ্যে ধীরে ধীরে। তো এই কারণে আমাদের কিন্তু বনভূমি সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা বিভিন্ন ধরনের গাছ দেখতে পাই, যার মধ্যে আমরা লাইকেন, মস এই ধরনের গাছ দেখতে পাই। আর তাছাড়া ওক অরণ্য আমরা দেখতে পাই, ওক অরণ্য দেখতে পাই। এখানে চিরহরিৎ এভারগ্রিন অরণ্য আমরা দেখতে পাই, কারণ অত্যাধিক বৃষ্টির কারণে এই ধরনের অরণ্য দেখা যায়। অ্যামাজন অরণ্যের ক্ষেত্রে আমরা জানি যে অরণ্যর মধ্যে যে বড় বড় গাছগুলো থাকে, দেখবে গাছের উপরে একদম চাঁদোয়ার সৃষ্টি করে, ফলে সূর্যের আলো কিন্তু সেখানে পৌঁছতে পারে না, তাই তো? এটা আমরা জানি তো টুকটাক। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গাছগুলো কি হয়, এত বড় থাকে, ফলে এদের পাতাগুলো এত বেশি ক্লোজ থাকে, চাঁদোয়ার মতো এরকম সিচুয়েশন ক্রিয়েট করে বলে সানলাইট কিন্তু ডাইরেক্ট এখানে পৌঁছতে পারে না। এবং এখানে একটা স্ট্যাটিস্টিক্স বলেছে যে গাছগুলো প্রায় 70 থেকে 80 ফুট লম্বা হয়ে থাকে এবং এই গাছের উপরে যে জল পড়ে বৃষ্টির সময়, সেই জলটা উপর থেকে নিচে অব্দি আসতে 8 থেকে 9 মিনিট সময় লাগে। তার মানে বুঝতে পারছি যে পাতাগুলো কত বেশি কম্প্যাক্ট এবং যুক্ত হয়ে থাকে। এই জন্য এদের নিচে কিন্তু খুব বেশি ঘাস দেখা যায় না। আমরা অ্যামাজন অরণ্যের বৈশিষ্ট্যের মধ্যে বলতে পারি যে অ্যামাজন অরণ্যের নিচে কিন্তু খুব বেশি ঘাস দেখতে পাওয়া যায় না, কারণ সাফিসিয়েন্ট সানলাইট কিন্তু এখানে আসে না। ওকে, তো এই ফ্যাক্টর গুলো কিছু কিছু আমি জিনিসগুলো বললাম যেগুলো এখানে লেখা নেই, একটু সেগুলো মনে রাখার চেষ্টা করবো। ওকে,
আচ্ছা, এবার চলো আমরা জানবো পরিবেশ গঠনকারী বিভিন্ন মণ্ডল সম্পর্কে। আমরা জানবো কিছু মণ্ডল সম্পর্কে জানবো যেগুলো আমাদের আহ এর ক্ষেত্রে পরিবেশ গঠনের ক্ষেত্রে গঠিত হয়ে থাকে। ওকে, তো প্রথম দেখো আমাদের মণ্ডলের মধ্যে আমরা শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং জীবমণ্ডল এই চারটি ভাবে আমরা কিন্তু ভাগ করে থাকি। আমাদের যে বিভিন্ন মণ্ডল রয়েছে, স্ফিয়ার রয়েছে, সেই মণ্ডলগুলোকে আমরা এরকম চারটে ভাগে ভাগ করে থাকি: শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং জীবমণ্ডল। এর মধ্যে শিলামণ্ডলকে অশ্বমণ্ডল বা যেটাকে আমরা লিথোস্ফিয়ারও বলে থাকি। শিলামণ্ডলকে বলা হয় লিথোস্ফিয়ারও আমরা বলতে পারি। এটা কি হয়, লিথোস্ফিয়ার গঠন কিভাবে হয়ে থাকে, কি কি নিয়ে লিথোস্ফিয়ার গঠিত হয়, যে সমগ্র ভূত্বক অর্থাৎ আমাদের যে আর্থের সারফেস নিয়ে এবং গুরুমণ্ডলের সবচেয়ে উপরে, একদম আর্থের উপরে সবচেয়ে অবস্থিত নমনীয় অর্ধতরল বা কঠিন পদার্থ নিয়ে যে অংশ গঠিত, সেটাকে আমরা শিলামণ্ডল বা অশ্বমণ্ডল বলে থাকি। এবং শিলামণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে স্তর সম্পর্কে আমরা জানবো। দেখো আমি একটু তোমাদের একটু ছবির মতো করে একটু ড্র করে দিচ্ছি তোমাদের, যে আমাদের আর্থ সারফেস যখন হয়ে থাকে সেখানে কিছু লেয়ার থাকে। একদম নিচের লেয়ারে থাকে শক্ত শক্ত এরকম পাথর থাকে, এর উপরে থাকে সেই পাথরগুলো অনেকটা ভঙ্গুর ভাবে থাকে, এরকম ভঙ্গুর ভাবে থাকে। থার্ড লেয়ারে থাকে, যে তৃতীয় লেয়ারের মধ্যে থাকে কি, আমাদের বিভিন্ন মিনারেলস, মানে খনিজ তেল থেকে শুরু করে কয়লা, খনিজ তেল, পেট্রোলিয়াম সমস্ত কিছু কিন্তু এই থার্ড লেয়ারের মধ্যে থাকে। ফোর্থ লেয়ারের মধ্যে থাকে আমাদের যে মাটির একদম নিচের পোর্শনে যে জল রয়েছে, সেই জল আমাদের যে ওয়াটার রয়েছে সেগুলো কিন্তু মানে এই জায়গায়, মানে বিভিন্ন জিনিস বলো যেগুলো আমাদের উর্বরতা শক্তি বৃদ্ধি করে, মিনারেলস মানে এই লোহা বলো, বিভিন্ন আকরিক যেগুলো, সেগুলো কিন্তু এই রিজিয়নে থাকে। আর একদম লাস্ট অপশন যেটা সব থেকে উপরে থাকে, সেটা কি হয়, আমাদের যে মাটি, মানে আমাদের যে মাটি যেটাই আমরা চাষবাস করি, সেটা কিন্তু সবচেয়ে নিচে থাকে। এই জন্য আমরা যদি কিছু মাটি খুঁড়তে থাকি, দেখো কিছুটা মাটি পরে আমরা আস্তে আস্তে খুঁড়তে খুঁড়তে কি হয়, বিভিন্ন আকরিক বা ওর গুলো পেয়ে থাকি। আকরিক বা ওরের পরে আরো নিচে গেলে আমরা কয়লা, খনিজ তেল পাই, তারপরে আমরা পাথর পাই, এবং তারপরে আমরা একদম নিচে গেলে স্ট্রং পাথর পেয়ে থাকি। এইরকম একটা আমাদের ভাগ রয়েছে, যেটা আমি তোমাদের পিকচারের মধ্যে আমি তোমাদের আলাদা করে আবার দেখিয়ে দেবো। ওকে, দেখো এরকম ভাগ কিন্তু আমাদের জানতে হবে। তো এইভাবে দেখো সবচেয়ে উপরের স্তর যেখানে আমরা চাষবাস করে থাকি, সেটাকে আমরা ভূত্বক বা ক্রাস্ট বলে থাকি। সেগুলো বিভিন্ন 12টি মৌলিক পদার্থ মিশ্রিত অবস্থায় আমাদের ভূত্বক তৈরি করে। সেই ভূত্বককে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। আমরা এগুলো কিন্তু সেই ছোটবেলায় দেখো ক্লাস 8-9 আমরা পড়েছি, যেগুলোকে আমরা সিয়াল বলি আর সীমা বলি। কেন সিয়াল বলি? কারণ সিয়াল SI মানে সিলিকনকে রিপ্রেজেন্ট করে, আর AL সিলিকন অ্যালুমিনিয়াম। সিলিকন এবং অ্যালুমিনিয়ামকে রিপ্রেজেন্ট করে বলে আমরা এটাকে সিয়াল বলে থাকি। এই সিলিকন এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ স্তর, এই স্তরে আমরা সব থেকে বেশি সিলিকন এবং অ্যালুমিনিয়াম পেয়ে থাকি, যেটা ভূত্বকের সবচেয়ে উপরের স্তর এবং তুলনামূলকভাবে সবচেয়ে হালকা স্তর হয়ে থাকে। এবং হালকা আমরা জানি অ্যালুমিনিয়াম খুব হালকা ধাতু, এবং সিলিকন কি, সিলিকন কি জিনিসটা? অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। সেই সিলিকন আবিষ্কার হওয়ার পর থেকে ইলেকট্রনিক্স বা আমাদের যে মানে কারেন্ট শিল্প রয়েছে, বিদ্যুতিক শিল্প রয়েছে, তাতে কিন্তু যথেষ্ট পরিবর্তন দেখা দিয়েছে। এর ফলে খুব কম জায়গার মধ্যে প্রচুর বড় বড় মানে কাজ করা সম্ভব হয়েছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর আবিষ্কার হওয়ার পর। এই স্তর দিয়ে মহাদেশ গঠিত হয় বলে একে মহাদেশীয় ভূত্বক বলা হয়। প্রত্যেকটা মহাদেশের উপর সারফেস দেখো এই শিয়াল স্তর দিয়ে গঠিত, এবং এটি দেখো মহাদেশের গভীরে 17 কিলোমিটার, এটা 17 হবে না, এটা 7 কিলোমিটার, 17 তো হবে না, 7 কিলোমিটার অব্দি বিস্তৃত।
মহাদেশের গভীরে এটা 7 কিলোমিটার বা 7 কিলোমিটার অব্দি কিন্তু বিস্তৃত থাকে। Okay. এরপর দেখো নিচের যে স্তরটা থাকে সেটা হচ্ছে সীমা বলা হয়। এটা হচ্ছে এর পরের স্তরকে আমরা সীমা বলবো। সীমা কি স্যার কেন বলা নিচেরটা হয়? তো 7 আছে স্যার, দুটোই কি 7 হবে? এটা সমুদ্রের নিচে দেখো, এটা শিয়াল 17 অব্দি হবে না, এটা 7 কিলোমিটার হবে, কারণ 17 কিলোমিটার অব্দি এত লং কিন্তু বিস্তৃত নয়, এত লং কিন্তু বিস্তৃত নয়। এক সেকেন্ড বলছি, এত লং বিস্তৃত তো নয়। দাঁড়াও আমি একটু দেখে বলছি, লেন্থটা কিলোমিটারটা। স্যার ভূত্বকের ওই স্লাইডটা একটু নিচে নামান তো, লেখা হয়নি। ওকে ওকে ওকে, এটা একটু লিখে নাও, আমি বলছি 7 কিলোমিটার তো নয়, 17 কিলোমিটার হবে না, 7 কিলোমিটারই হবে, বলে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। লেয়ার গুলো কোথায় রয়েছে? আচ্ছা, এটা একটু দেখে নেবে, আমার তো মনে হচ্ছে 7 হবে, 17 তো নয়, এটা একটু দেখে নেবে কত কিলোমিটার আছে, জিওগ্রাফি বইতে দেখবে ঠিকঠাক পেয়ে যাবে এটা, ঠিক আছে? সেখানে তো আছে। ভূপ্রকৃতি। স্যার আমার এখানে একটা বই আছে 30 থেকে 40 কিলোমিটার, ওই অনিশ চট্টোপাধ্যায়ের বইটা। আচ্ছা, 30 থেকে 40 বলছে, এই শিয়াল মানে SIL শিয়ালটাকেই বলছে। এখানে আছে শিয়াল গঠিত ভূত্বককে মহাদেশীয় ভূত্বক বলা হয়, মহাদেশের নিচে শিয়ালের গড় বিস্তৃতি 30 থেকে 40 কিলোমিটার। 30 থেকে 40 বলছে। স্যার অনিশ চট্টোপাধ্যায়ের বইটা, এটা তো ভালো বই বলে পরিবেশে। না না, বই তো কোনো কিছু খারাপ না অ্যাকচুয়ালি, ডেটাটা 30 কিলোমিটার অব্দি এক্সপ্যান্ডেড, তাই তো জিওগ্রাফির কন্টেন্ট তো। বলছি। স্যার সীমাটা আছে 5 থেকে 7। সীমাটা 7 কিলোমিটার, সেটা তো ডেফিনেট, কিন্তু শিয়ালটা হচ্ছে কোথাও 17। ডেটাটা দেখতে হবে, ডেটাটা কতটা দিয়েছে। স্যার এইটা জিওগ্রাফি বইয়েতেও তাই দিয়েছে, ওই অনিশ চট্টোপাধ্যায়ের বই যা আছে। 30 থেকে 40। হ্যাঁ স্যার, এইটাই জিওগ্রাফি বইতে দেখলাম। স্যার আমার আচ্ছা ছবিতেও তাই আছে, এখানে একটা ছবি দেওয়া আছে বইয়ের, আচ্ছা, আঁকা 30 আছে। আচ্ছা 30 থেকে 40 দেওয়া আছে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা 30 থেকে 40 করে নাও, দেখো বইয়ে যখন দিয়েছে এটা দিয়ে দাও 30 থেকে 40 কিলোমিটার অব্দি বিস্তৃত। আচ্ছা, এবার সীমাটা কি? সিলিকন ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, এটা জিওগ্রাফিতে বেশি রয়েছে তো। তো সীমাটা সিলিকন ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত বলে এটাকে সীমা বলা হয়ে থাকে, এটা সীমা বলা হয়ে থাকে, দন্তের হস্যই হবে, এটাকে সীমা বলা হয়ে থাকে। এটা তুলনামূলকভাবে ভারী হয়, কারণ হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতুটা ভারী হয়ে থাকে, এই জন্য এটা তুলনামূলকভাবে ভারী সারফেস, এবং সমুদ্রের নিচে 5 থেকে 7 কিলোমিটার অব্দি বিস্তৃত, এবং এটাকে বলা হয় মহাসাগরীয় ভূত্বক বলা হয়, কারণ এটা হচ্ছে সমুদ্রের নিচে অব্দি বেশি স্থান অব্দি বিস্তৃত থাকে।
এবং এই ভূত্বকের নিচে দেখো নমনীয় যে স্তরগুলি পাতগুলি ভাসমান অবস্থায় থাকে বলে এটাকে অ্যান্থেনোস্ফিয়ারও বলা হয়ে থাকে। এই সীমাকে আমরা অ্যাস্টেনোস্ফিয়ারও বলে থাকি। ওকে, আচ্ছা, এরপর আমাদের যে ভূত্বকের পরের নিচের অংশ দেখো গুরুমণ্ডল, যেটাকে ম্যান্টেল বলা হয়। এটা গুরুমণ্ডল, ভূত্বক এবং কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলে থাকি। এখানটা একটু গন্ডগোল করছে। আচ্ছা, এখানে ডেটা গুলো আমাকে একটু বলে দেবে তো, যদি কিলোমিটার গুলো ভুল থাকে একটু বলে দেবে, ঠিক আছে? এটা স্যার ওটা যেখান থেকে 2900 হবে স্যার, গুরুমণ্ডলটা। আচ্ছা, 2900 মানে 3000, ঠিক আছে, অসুবিধা নেই। 2900 মানে 3000, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে গুরুমণ্ডল এটা ভূত্বক এবং কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী স্থানকে ভূত্বক বলা হয়, যেটা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার গভীর থেকে 3000 কিলোমিটার অব্দি বিস্তৃত। ব্যাস, সেটা ঠিক আছে তাহলে। আর এই স্তরে গুরুমণ্ডলে কোন কোন মেটাল, কোন কোন ধাতু দেখতে পাওয়া যায়, কোন কোন জিনিস, কার্বন, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম প্রভৃতি ধাতুগুলো এখানে উচ্চ চাপ এবং উচ্চ তাপে এখানে গলিত অবস্থায় থাকে, যেগুলোকে আমরা ম্যান্টেল বা লাভা হিসাবে বলে থাকি। যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় তখন কিন্তু এই লাভাগুলি, মৌলগুলি লাভা হিসেবে বেরিয়ে আসে, যেগুলো এই ম্যান্টেল বা গুরুমণ্ডলের মধ্যে রয়েছে। এবং গুরুমণ্ডলের একদম ভেতরে রয়েছে আমাদের কেন্দ্রমণ্ডল, যেটাকে কোর বলা হয়, যেটা 3000 থেকে বিস্তৃত হয়ে 3500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটা ঠিক আছে তো? দেখে নাও তো কেন্দ্রমণ্ডলটা 3500 আছে। স্যার এটা আমার বইয়ে নেই। আচ্ছা, কারো যদি বইয়ে থাকে এখানে ডেটাটা একটু বলে দাও তো, জিওগ্রাফি থেকে এটা রয়েছে, এখানে যদি কারো কাছে স্যার ডেটা থাকে। 2900 থেকে 5150। কেন্দ্রমণ্ডল 5150? হুম, বাপরে, 5000! তাহলে বহিঃকেন্দ্রমণ্ডল। হ্যাঁ, ঠিক, ঠিক আছে, এটা তাহলে এটা 3900 হবে না, 5100 মতো হবে। এখানে ডেটা গুলো এখানটা ভুল আছে, একদম এখানটা না, ভুল আমার এখানে রয়েছে। ছবিটা আবার দেখছি আছে 2900 থেকে 6371। বাবা, এক একটা বইতে এক একটা বইতে এক এক রকম দিয়েছে ডেটা, কি বলবো বলো। এগুলো মনে হচ্ছে ভুল আছে। এগুলো অ্যাকচুয়ালি কতটা বিস্তৃত কিন্তু কেউ সেভাবে কিছু কেউ তো বলতে পারবে না। মাপেনি তো, তাই গভীরতাটা জন্য 5000-এর মধ্যেই হবে, কিন্তু মানে অ্যাকচুয়াল নাম্বারটা হয়তো উপর নিচ হতে পারে, কিন্তু এইটা কিলোমিটারটা এটাই ঠিক আছে। হুম হুম। সেখানে এখানে যেটা আছে আমার এখানে সেটা হচ্ছে বহিস্থ কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল তো দুটো ভাগ, যদি অন্তঃস্থটাকেও তো ধরতে হ্যাঁ, হবে, তখন বহিস্থ অন্তঃস্থ। 6371 আসছে। অন্তঃস্থটাকেও তো কাউন্ট করতে হবে, দুটো ভাগ তো কেন্দ্রমণ্ডলে। আচ্ছা, যাই হোক, 3টে স্তর আছে, করে নাও, ব্যাস, ঠিক আছে, বাদ দাও। আর শিয়াল সীমা কি নিয়ে গঠিত, কোন কোন ধাতু নিয়ে? সিলিকা অ্যালুমিনিয়াম, সিলিকা ম্যাগনেসিয়াম, সিলিকন ম্যাগনেসিয়াম, ব্যাস, এই করো। আর কোনটাকে অ্যাস্টেনোস্ফিয়ার বলা হয়? মহাসাগরীয় ভূত্বক কোনটা, আর হচ্ছে আমার তোমার হচ্ছে মহাসাগরীয় ভূত্বক কোনটা, আর মহাদেশীয় ভূত্বক কোনটা, ব্যাস, এটা করলেই যথেষ্ট। আর কোন কোন মেটাল থাকে গুরুমণ্ডলে? কার্বন, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, ব্যাস, এনাফ। ঠিক আছে, এর বাইরে আর দরকার নেই, কিলোমিটার নিয়ে অত মাথা ঘামাতে হবে না, ছাড়ো। আর এটাকে, এই এটা আসে স্তরকে না তো ওগুলো না। হ্যাঁ, আর এই কেন্দ্রমণ্ডলকে দেখো নিকেল আর লোহার আধিক্য থাকে বলে এটাকে আমরা নাইফ বলে থাকি, NIFE, নাইফ বলে থাকি। ঠিক আছে, ব্যাস, এই জিনিসগুলো পড়ো, কিলোমিটার নিয়ে অত মাথা ঘামাতে হবে না, বাদ দাও। টেম্পারেচার 5000 থেকে 5500, বাদ দাও, এগুলো দরকার নেই। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট জায়গা কি, ভূত্বকে অবস্থিত বিভিন্ন মৌলগুলি ওজনের শতকরা অনুপাত, যে কোন কোন জিনিসগুলো কতটা ওজন হিসেবে রয়েছে সেই হিসেবে যদি আমরা ভাগ করি। অক্সিজেন রয়েছে দেখো 46.6। এটা কিন্তু দেখো আমাদের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মাঝে মাঝে আমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে এবং আমরা কিন্তু সেই ফাঁদে পা দিয়ে দিই। কিরকম ফাঁদে পা দিই? যে পরীক্ষায় কোশ্চেন এলো সবচেয়ে মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইন আর্থ সারফেস, যে ভূত্বকে সব থেকে বেশি কোন জিনিসটা দেখতে পাওয়া যায়, তখন আমরা অ্যান্সার আমাদের কিন্তু কি করতে হবে? অ্যান্সার নাইট্রোজেন। করতে হবে না, এটা আমরা কিন্তু ভুল জানি। ভূত্বক যদি বলে তাহলে কিন্তু হবে অবশ্যই অক্সিজেন।
কিন্তু যদি আমাদেরকে পরীক্ষায় কোশ্চেন আসে বায়ুমণ্ডলের সবচেয়ে বায়ুমণ্ডল অ্যাবান্ডান্স, তাহলে নাইট্রোজেন হবে। 70, কারণ দুটোর মধ্যে পার্থক্য এটা। ভূত্বক বললে অক্সিজেন হবে দেখো 46%, আর যদি আমাদের অ্যাটমসফিয়ার বলে বা বায়ুমণ্ডল বলে তখন সেটা কিন্তু হয়ে যাবে নাইট্রোজেন। আর আমাদের যদি বলে আমাদের দেহের মধ্যে মোস্ট অ্যাবান্ডেন্ট কি হবে আমাদের বডির মধ্যে, জল। জল নয়, মানে আমাদের ধাতু ধাতু লোহা। লোহা। বলো মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইন হিউম্যান বডি। লোহা। গুগল সার্চ করো, প্রত্যেককে আমি বললাম গুগল সার্চ করে বলো, ক্লাসে থেকে গুগল সার্চ করে বলো কি উত্তর দিচ্ছে। এটা কিন্তু প্রত্যেকের ডাউট ক্লিয়ার হওয়া প্রয়োজন। আমি বলবো না, সার্চ করে বলো কে কি অ্যান্সার পাচ্ছ বলো। মানব শরীরের সবচেয়ে বেশি কোন মেটাল রয়েছে, কোন ধাতু রয়েছে, প্রত্যেকে গুগল সার্চ করেই বলো। আমি বলে দিচ্ছি সেটা নয়, প্রত্যেকে নিজেরা দেখেই বলো। ক্যালসিয়াম। ক্যালসিয়াম পাচ্ছ? না, ক্যালসিয়াম হবে না। Calcium is the most abundant metal in human body. 1.4% of mass. মাছ নয়, মোস্ট অ্যাবান্ডেন্ট। দেখো দেখো একটু, আর বাকিরা দেখো, ক্যালসিয়াম হবে না, ক্যালসিয়াম হবে না। আমি তো জানি রক্ত হবে, কারণ রক্তের ভেতর তো লোহাই থাকে, আর রক্তর ভাগটা তো বেশি শরীরে। বাকিরা ক্যালসিয়াম কিন্তু দেখো এতে দেখাচ্ছে, গুগলে আমিও দেখলাম, কিন্তু ক্যালসিয়াম কিন্তু অ্যান্সার হবে না, উত্তর কিন্তু ক্যালসিয়াম হবে না, উত্তর কিন্তু ক্যালসিয়াম হবে না, অক্সিজেন। অক্সিজেন হবে। আর প্রত্যেক জায়গার মধ্যে, প্রত্যেক বডির মধ্যে কিন্তু ক্যালসিয়াম থাকে। আর তোমরা তো যেটা এক জায়গায় দেওয়া আছে। থাকে, কেউ কিন্তু ক্যালসিয়াম করবে না। তোমাদের বারবার বলছি, মোস্ট অ্যাবান্ডেন্ট যদি বলে অক্সিজেন কিন্তু উত্তর করতে হবে, ক্যালসিয়াম কিন্তু হবে না। ঠিক আছে, দেখে নেবে যে কোনো জায়গায় এমসিকিউ যখন করবে দেখবে এই কোশ্চেনটা পাবে, আর আমি যে উত্তরটা বললাম এটাই পাবে। ঠিক আছে, ভূত্বক এটা, আর যদি অ্যাটমসফিয়ার বলে তখন হবে নাইট্রোজেন। আচ্ছা, এবার দেখো আমাদের শিলামণ্ডলের গুরুত্ব। শিলামণ্ডলের কি গুরুত্ব রয়েছে, কেন শিলামণ্ডলের প্রয়োজনীয়তা রয়েছে, সেই সম্পর্কে আমাদের কিছু জিনিস জানতে হবে। যে শিলাচূর্ণের সাথে বিভিন্ন জীবজ পদার্থ বা হিউমাস মিশ্রিত হয়ে আমাদের ভূত্বকে মৃত্তিকা সৃষ্টি করেছে। এই মৃত্তিকা কি করে, আমাদের যে বিভিন্ন এগ্রিকালচার এবং কৃষিজ উৎপাদনের উৎসস্থল। কারণ এখান থেকে কি হয়, আমাদের বিভিন্ন বনজ এবং কৃষিজ যে উৎপাদনগুলো হয়ে থাকে সেগুলো এই মৃত্তিকার মাধ্যমে হয়ে থাকে। এবং এই মৃত্তিকা থেকে দেখো পরবর্তীকালে যে গাছপালা এবং যে জীবাশ্ম চাপা হয়ে আমাদের কয়লা এবং পেট্রোলিয়াম তৈরি করে, অর্থাৎ কঠিন এবং তরল জীবাশ্ম তৈরি হয় কিন্তু এই শিলামণ্ডলের মধ্যে, যেগুলোকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, যেগুলো আমাদের বিভিন্ন এই তাপ বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হয়ে থাকে, ইউজ করে থাকি আমরা। কঠিন জীবাশ্মের মধ্যে আমরা বলে থাকি কয়লাকে বলি, আর তরল জীবাশ্মের মধ্যে আমরা পেট্রোলিয়ামকে বলে থাকি। এবং পেট্রোলিয়াম দেখো যখন পাওয়া যায় সেটা কিন্তু পিউরিফাই অবস্থায় থাকে না, একটা মাড হিসেবে থাকে। সেগুলোকে কি করা হয়, পিউরিফাই করতে হয় বা মানে সেটাকে সংশোধন করতে হয়, সেগুলো ডিফারেন্ট টেম্পারেচারে বাই প্রসেস এগুলোকে করা হয়। মৃত্তিকার স্তর থেকে তাপ শক্তি সংগ্রহ করা হয়, যা লাগিয়ে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করে থাকি। আচ্ছা, এটাকে কি শক্তি বলে বলতে পারবে? মৃত্তিকা থেকে যে তাপ সংগ্রহ করে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, এটাকে কি শক্তি বলা হয়? চিরাচরিত শক্তি। ভূতাপীয় শক্তি। ভূতাপীয় শক্তি। এটা কিন্তু চিরাচরিত নয়, এটা অচিরাচরিত শক্তি।
চিরাচরিত শক্তি যেগুলো হচ্ছে তোমার এই কয়লা থেকে হচ্ছে, পেট্রোলিয়াম থেকে হচ্ছে, সেগুলো সেগুলো চিরাচরিত শক্তি, কারণ সেগুলো ইররিভার্সিবল। আমরা কয়লা পুড়িয়ে যে তাপটা পেলাম, সেটাকে আবার আমরা কিন্তু কয়লা তৈরি করতে পারবো না, সেটা কিন্তু একমুখী পদ্ধতি। কিন্তু আমরা এই যে সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, এই শক্তিগুলোকে কিন্তু আমরা কাজে লাগিয়ে আবার পুনরায় বিদ্যুৎ তৈরি করতে পারি। এবং শিলামণ্ডল দেখো বিভিন্ন আকরিকের উৎসস্থল বলা হয়ে থাকে। আমি অলরেডি বললাম যে বিভিন্ন ধাতু রয়েছে, তাদের আকরিক বা ওর আমরা কিন্তু এই শিলামণ্ডলের মধ্যে পেয়ে থাকি। ওকে, আচ্ছা, নেক্সট দেখো আমরা বায়ুমণ্ডল। জিওগ্রাফির পুরো আমাদের খুব ভালো করে আশা করি আমাদের মনে রয়েছে জিওগ্রাফি, যে আমাদের পৃথিবীকে কেন্দ্র করে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীর চারিদিকে অবস্থান করছে, সেটাকে আমরা বায়ুমণ্ডল বলে থাকি। এবং পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীর সাথে সাথেই এটা আবর্তন করছে। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন আসে, যদি পৃথিবীতে বায়ুমণ্ডল না থাকতো, পৃথিবীতে যদি বায়ুমণ্ডল না থাকতো, তাহলে টেম্পারেচার কি হতো? খুব গরম না খুব ঠান্ডা, না হচ্ছে নাতিশীতোষ্ণ, না কি হতো? বলো, এটা কিন্তু প্রায় পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। যদি পৃথিবীতে বায়ুমণ্ডল না থাকতো, তাহলে টেম্পারেচার কেমন হতো? খুব ঠান্ডা হতো। ঠান্ডা হতো। ভেবে বলো, খুব ঠান্ডা না খুব গরম? খুব গরম হতো। খুব গরম হতো। দেখো বাকিরা, বাকিরা বলো। না না, অ্যান্সার বলিনি, বলো তোমরা, তোমাদের যা মনে হয় বলো। গরম হতো না ঠান্ডা হতো বলো, আমি এক্সপ্লেন। খুব গরম গরম হবে, হতো। কারণ কিছুটা তাপ তো শোষণ করে রাখে, সেই জন্য তাপটা নর্মাল থাকে আমাদের কাছে। আচ্ছা, বাকি কেউ? আচ্ছা, ঠান্ডা হতো কে বলছো বলো, কে বলছো ঠান্ডা হতো? স্যার আমি বললাম। আচ্ছা, কেন বলছো বলো ঠান্ডা হতো? ঠান্ডা হতো এই জন্যই যে যে সূর্যরশ্মির তাপীয় ফলের যে কিরণটা আসে, মানে সেই অ্যাসপেক্টে যুক্ত, মানে ওইটাই ফিরে যাওয়া যায়, তার যে তাপীয় শক্তিটা থাকে, তার ফলে বায়ুমণ্ডল গরম হয়, যেটাকে আমরা বলি মনে পড়ছে না টার্ম। স্যার যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে অ্যালবেডো সেগুলো Greenhouse তাপটাকে effect। ধরে জন্যই তো রাখে। হ্যাঁ, এটা অ্যালবেডোটা সেটা যে যদি না ধরে রাখে, থাকতো সে তাহলে বায়ুমণ্ডলের শক্তিটা, সেটা বায়ুমণ্ডল না থাকতো তো তাপটা শোষণই করতে পারতো না। দেখো, যে বলেছো ঠান্ডা হতো সে কিন্তু একদম ঠিক বলেছে, এক্সপ্লেনেশনটাও ঠিক হয়েছে, কিন্তু একটু পরিষ্কার হয়নি, আমি একটু পরিষ্কার করে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, একদম ঠিক উত্তর যে ঠান্ডা হতো। দেখো, পৃথিবী যে রয়েছে, কেন আমি এক্সপ্লেন করছি, দেখো পৃথিবী বললাম, এটা পৃথিবী। পৃথিবীর চারদিকে দেখো, যখন এই যে হিটটা আসছে পৃথিবী থেকে বা সূর্য থেকে, যে আমাদের হিটটা আসছে, কোন পদ্ধতিতে এসছে এটা কিন্তু প্রায় পরীক্ষায় পড়ে। কোন পদ্ধতিতে আসে হিটটা? বিকিরণ। এই রে, বিকিরণ পদ্ধতি। একদম নয়, পরিচলন। পরিচলন পরিচলন। পদ্ধতি, একদম কারেক্ট। বিকিরণ পদ্ধতি আলাদা জিনিস, পরিচলন পদ্ধতি। এবার দেখো, এটা দেখো, সে বিয়ে বাড়িতে খেতে যাওয়ার মতো ব্যাপার। যখন এ খেতে আসছে, তখন সে রোগা আসছে, তখন তার খিদে পাচ্ছে, তখন সে রোগা আছে, সে কিন্তু আমাদের অ্যাটমসফিয়ার দিয়ে অ্যাটমসফিয়ারের মধ্যে প্রবেশ করে গেল। মানে খিদে পাচ্ছে, রোগা, মানে এর তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যাম্বডা কিন্তু তখন ছোট রয়েছে। দেখো এক্সাম্পলটা বোঝার চেষ্টা করো, তখন এর কিন্তু ল্যাম্বডা কিন্তু ছোট রয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এবার এখানে এলো, এবার বিয়ে বাড়িতে প্রচুর খেলো, প্রচুর যখন খেলো, খেয়ে যখন ঘুরে যাচ্ছে, সে এবার কিন্তু আর রোগা নেই, সে কিন্তু হয়ে গেছে মোটা। ঠিক আছে, সে এবার মোটা হয়ে গেছে। এবার সে যখন এবার যেতে চাইছে, তাহলে আমাদের যে আর্থের যে সারফেস রয়েছে, তারা একে বাধা দিবে, বলছে না তুমি তো ঢোকোনি, তুমি বেরোতে পারবে না। তাহলে বললে এ আবার দেখো এখানে ঘুরে চলে যাবে। ফলে আমাদের যে এই যে অ্যাটমসফিয়ারটা আছে, হিটটা কিন্তু এই জায়গার মধ্যেই কিন্তু রোটেট করতে থাকবে, এই জায়গার মধ্যেই স্টোর হবে, এবং এর ফলে কিন্তু আমাদের অ্যাটমসফিয়ার কিন্তু গরম হয়। তাহলে সবসময় মনে রাখবে, অ্যাটমসফিয়ার কিন্তু গরম এই কারণে হয় না যে সূর্যরশ্মি পৃথিবীতে আসছে, অ্যাটমসফিয়ার গরম হয় এই কারণে যেটা আমাদের পৃথিবী থেকে বিকিরণ হয়ে যাচ্ছে, মানে রিফ্লেক্টেড হয়ে যেই হিটটা যাচ্ছে, তার কারণে কিন্তু পৃথিবী গরম হয়। খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ফলে যদি অ্যাটমসফিয়ার নাই থাকে, তাহলে হিটটা তো মোটা হোক সরু হোক, গেট ছাড়া সে তো বেরিয়ে চলে যাবে। তাহলে আর্থ সারফেস কি গরম থাকবে না ঠান্ডা থাকবে? এবার যারা যারা গরম বলছিলে, তারা অ্যান্সার চেঞ্জ করতে পারছো, না আরো কোনো ডাউট আছে বলো? স্থলভাগ যে রাতে তাপ বিকিরণ করে, দেখি সেই ব্যাপারটা।
না, স্থলভাগ কেন, জলভাগ স্থলভাগ যেখান থেকেই বিকিরণ করুক, তখন এই যে মোটা বেরিয়ে যাচ্ছে না, মোটা বেরোনোর মানে এর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রবেশ করে, যখন রিফ্লেক্ট হয়ে যায়, তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। এটাকে যদি আমি λ1 বলি, এটাকে λ2 বলি, তাহলে অবভিয়াসলি কিন্তু λ2 গ্রেটার দেন λ1 হবে, অবভিয়াসলি হবেই হবে। ফলে এখান দিয়ে কিন্তু আর যেতে পারবে না। আর যখনই এখানে অ্যাটমসফিয়ার থাকবে, এই হিটটা কিন্তু এই জায়গার মধ্যেই পর পর যেতে থাকবে। এই হিটটা দেখো এখান থেকে এলো, দিয়ে প্রত্যেক মানে আমাদের সারফেসের মধ্যে, অ্যাটমসফিয়ারের মধ্যে কিন্তু চারিয়ে যাবে। ফলে আমাদের অ্যাটমসফিয়ার কিন্তু গরম হবে, যেটাকে আমরা গ্রিন হাউস এফেক্ট বলে থাকি। এবার বলো, যদি অ্যাটমসফিয়ার এভাবে না থাকে, তাহলে একে তো কোনো আটকাবে না, এ তো ডাইরেক্ট আসবে, এখান থেকে চলে যাবে। ফলে আমাদের বায়ুমণ্ডল কি গরম হবে না ঠান্ডা হবে? হোল্ড যদি নাই করতে পারলো, এই জন্য চাঁদে যদি যায়, চাঁদে বায়ুমণ্ডল সেভাবে নেই, এই জন্য চাঁদে কি গরম না ঠান্ডা? ঠান্ডা স্যার। ঠান্ডা চাঁদ এই কারণে, তাই না? এবার বোঝা গেছে প্রত্যেকের? দেখো প্রত্যেকে অপশন ক্লিয়ার করো, যদি ডাউট থাকে বলো, আমি আবার বলবো কিছু। যদি ডাউট থাকে বলো, যদি ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে বলো। তাহলে এটা কিন্তু প্রায় পরীক্ষায় কোশ্চেন আসে, যদি অ্যাটমসফিয়ার না থাকে তাহলে কিন্তু আমাদের যে মানে পরিবেশ, সেটা কিন্তু ঠান্ডা হবে, গরম কিন্তু কখনোই হবে না। এটা কিন্তু প্রচুর ভুল করার জন্য আমাদের সাফিসিয়েন্ট কোশ্চেন। ওকে, দেখো এই যে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার কথাটা এসেছে গ্রিক শব্দ অ্যাটমোস থেকে। এটা একটা গ্রিক শব্দ অ্যাটমোস থেকে এটা এসেছে, যার অর্থ হচ্ছে গ্যাসীয় অবস্থা। এবং স্ফেরিয়া, এটা হচ্ছে স্ফেরিয়া, যার অর্থ হচ্ছে বলয়। এইখান থেকে আমরা বলি গ্যাসীয় বলয়, অ্যাটমসফিয়ারকে আমরা বলতে পারি গ্যাসীয় বলয়। এবং এর বিস্তৃতি যে কতটা এক্সপ্যান্ড রয়েছে, ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার অব্দি আমাদের বায়ুমণ্ডল রয়েছে। ওকে, এবং বায়ুমণ্ডলের উপাদান যদি বলি কি কি রয়েছে, এর মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন গ্যাস রয়েছে, গ্যাসের মিশ্রণ রয়েছে, এখানে জলীয় বাষ্প রয়েছে, ওয়াটার ভেপার রয়েছে, বিভিন্ন ধূলি কণা রয়েছে। এগুলো আমরা বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে পড়ে থাকি। যেগুলো বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে উল্লেখযোগ্য, আমি একটু আগেই বললাম, সব থেকে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন 78%, অক্সিজেন রয়েছে 20.9%, মানে যেটাকে 21%ও বলি। এছাড়া আর্গন রয়েছে কিছুটা, কার্বন ডাইঅক্সাইড ভেরি ইম্পর্টেন্ট 0.04%, ওয়াটার ভেপার 1% রয়েছে, যেগুলো গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে থাকে। এছাড়া হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, বিভিন্ন ধরনের গ্যাস আমাদের বায়ুমণ্ডলে লক্ষ্য করা যায়। ওকে, যেগুলো আমরা জিওগ্রাফিতে কম বেশি পড়েছি, এখানে আমরা সেগুলো জাস্ট কিছুটা করে করে পড়বো। ওকে, দেখো এবার আমরা বায়ুমণ্ডলের স্তর বিভাগের মধ্যে আমরা বলবো যে বিভিন্ন, দেখো এগুলো আমরা অলরেডি ছোটবেলায় জিওগ্রাফিতে পড়ে এসেছি, নতুন ভাবে বলার কিছুই নেই, তবে জাস্ট এখানে একটু বলার প্রয়োজন রয়েছে বলে বলছি। তাহলে প্রথম রয়েছে ট্রপোস্ফিয়ার, যেটাকে আমরা ক্ষুব্ধ মণ্ডল বলে থাকি। কেন ক্ষুব্ধ মণ্ডল বলি? কারণ এই জায়গাতে সমস্ত কিছু ঝড় ঝঞ্ঝাট বৃষ্টিপাত সব হয়ে থাকে, যেটা ভূপৃষ্ঠ থেকে 17 কিলোমিটার আমাদের নিরক্ষীয় অঞ্চলে, এবং মেরু অঞ্চলে এটা 8 কিলোমিটার অব্দি বিস্তৃত থাকে। এটা একটু বই দেখে নিবে তো, যদি ডেটা এদিক ওদিক থাকে কিলোমিটারের, হয়তো একটু এদিক ওদিক 1 কিলোমিটার 2 কিলোমিটারের এদিক ওদিক থাকতে পারে। ওটা 18 কিলোমিটার। 18 কিলোমিটার আমি বললাম, এটা এই 17 কিলোমিটার 18 কিলোমিটার বিভিন্ন বই বিভিন্ন রকম দেবে, ঠিক আছে? তো এটা নিয়ে ডাউট করার কিছু নেই, বিভিন্ন জায়গায় থাকবে, একদম এক্সাক্ট তো ব্যাপার নয়। তো যেটা ভূপৃষ্ঠে যেটা নিরক্ষীয় অঞ্চলে কম থাকে, আর নিরক্ষীয় অঞ্চলে বেশি দূর অব্দি বিস্তৃত থাকে, আর মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ার কম উচ্চতা অব্দি বিস্তৃত থাকে। এবং এটা হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর বলা হয়ে থাকে। এবং ট্রপোস্ফিয়ারের প্রতি 100 মিটার বৃদ্ধিতে তাপমাত্রা 6.46 হারে কমতে থাকে। এটা কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে যে প্রতি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কত ডিগ্রি হারে কমতে থাকে। 6%, 5, 7%, 8% এরকম অপশন থাকতে পারে। ওকে, এবং বায়ুমণ্ডলের মোট ভরের 3/4, 3/4 অংশ এই লেয়ারের মধ্যে পাওয়া যায়। এখানে কি কি থাকে? জলীয় বাষ্প, বিভিন্ন জৈব অজৈব পদার্থ, ধূলিকণা, সমস্ত কিছু এই ওখানে থাকে। এবং এখানে দেখো মেঘ
ঝড় বৃষ্টি বজ্রপাত সবকিছু হয় বলে আমরা এটাকে ক্ষুব্ধ মণ্ডল বলে থাকি, এবং এর সবচেয়ে উপরের স্তরকে আমরা ট্রপোপজ বলে থাকি। ট্রপোপজ কি? ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের যে সংযুক্ত অঞ্চল সেটাকে আমরা ট্রপোপজ বলে থাকি। এটা কিন্তু প্রায় পরীক্ষায় এগুলো পড়ে থাকে। ওকে, জিওগ্রাফিতে আমাদের এটা আরো ভালো রয়েছে। এখানে একটা ছবি রয়েছে, দেখো এই যে পৃথিবীর অভ্যন্তর ভাগ, তারপর এই জায়গা 18 কিলোমিটার, দেখো এখানে ছবিতে দেখো 18 কিলোমিটার রয়েছে, ঠিক আছে, ছবিতে দেখো 18 কিলোমিটার রয়েছে। তারপরে 80 কিলোমিটার অব্দি স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর আয়োনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপর এক্সোস্ফিয়ার। তাহলে এইভাবে ভাগটা রয়েছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। বলো বলো। ট্রপোপজটা কি বললে? ট্রপোপজ হচ্ছে ট্রপোপজটা কি এই যে কি বললেন? ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চল, দেখো এই যে এই জায়গাটা দেখো ট্রপোপজ, এই দেখো এখানটা রয়েছে, সরি হ্যাঁ, এই জায়গাটা দেখো ট্রপোপজ, এই জায়গাটাকে বলছে ট্রপোপজ। এই জায়গা কি? এই জায়গাটা ট্রপোস্ফিয়ার, এই জায়গাটা স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এদের যে মিডিল পোর্শন, এটা একটা এরকম একটা জায়গা রয়েছে, যে জায়গা আমরা একটা ডিভাইড করব, এই জায়গাটাকে আমরা বলবো ট্রপোপজ। মানে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সংযুক্ত অঞ্চল, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সংযুক্ত অঞ্চলকে আমরা বলবো ট্রপোপজ। বোঝা গেছে প্রত্যেকের এবার? ওকে, সবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এটা 12 থেকে 50 কিলোমিটার অব্দি বিস্তৃত। যেটা এবার এটাও দেখো যত উপরের দিকে উঠা যায় তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। দেখো এই জায়গার মধ্যে ট্রপোস্ফিয়ারের মধ্যে দেখো যত উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কিন্তু কমতো, কিন্তু আস্তে আস্তে স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে যত উপরের দিকে উঠা যায় তাপমাত্রা কিন্তু তত বৃদ্ধি পেতে থাকে। কেন বৃদ্ধি পেতে থাকে? কারণ স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকে আমাদের ওজোনোস্ফিয়ার রয়েছে। ওজোন কি করে? তাপমাত্রাকে স্টোর করতে সাহায্য করে, আমি সেটা বলছি একটু পরে। তো এই স্তরে দেখো মেঘ পৌঁছতে পারে না, এবং মেঘ পৌঁছতে না পারার কারণে এখানে শান্ত পরিবেশ বসবাস করে, এবং এই শান্ত পরিবেশ বসবাস করার জন্য আমরা স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলবো। এখানে মেঘ পৌঁছতে পারে না বলে এটা হচ্ছে শান্ত মণ্ডল বলি। এই স্তরের উপরের দিকে ওজোন গ্যাস রয়েছে। ওজোন গ্যাস থাকার কারণে এখানে যথেষ্ট হিট দেখা যায়, মানে অর্থাৎ যত উপরের দিকে উঠা যায় তত এখানে হিট দেখা যায়। এই দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমাকে আমরা বলবো স্ট্র্যাটোপজ। যেরকম ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে ট্রপোপজ বলেছিলাম, সেরকম স্ট্র্যাটোস্ফিয়ার আর ওজোনোস্ফিয়ারের মধ্যবর্তী স্থানকে আমরা স্ট্র্যাটোপজ বলবো। সেটা দেখো এখানটা বলা রয়েছে, এই যে সরি হ্যাঁ, এই যে দেখো এই জায়গাটা আমাদের হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, আর এই জায়গাটা হচ্ছে আমাদের আয়নোস্ফিয়ার। এদের মধ্যবর্তী যে জায়গা, এই যে ডট 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 জায়গা, এই জায়গাটাকে আমরা স্ট্র্যাটোপজ বলবো। ওকে, এই জায়গাটাকে আমরা স্ট্র্যাটোপজ বলবো। স্যার তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে কি প্লেন যাতায়াত করতে পারে? একদম একদম একদম, ভেরি গুড ভেরি গুড, আমি এটা বলতে যাচ্ছিলাম, বলেছো খুব ভালো, যে এইসব যে প্লেন যাতায়াত করে সব কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে যাতায়াত করে। ট্রপোস্ফিয়ারে মেঘ বৃষ্টিপাত হয় বলে দেখো প্লেন দেখো এর উপর দিয়ে গিয়ে থাকে। ওকে, এই জেট প্লেন, যে কোনো প্লেন, সমস্ত প্লেন কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে যাতায়াত করে। জেট প্লেন থেকে শুরু করে সমস্ত প্লেন এখান দিয়ে যায়, কেউ ট্রপোস্ফিয়ারের মধ্য দিয়ে যায় না, কারণ ওখানে প্রচুর মেঘ থাকে। ওকে, সমস্ত প্লেন কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়েই যায়। এরপর দেখো উপরের একদম পোর্শনটা হচ্ছে ওজোনোস্ফিয়ার। এই ওজোনোস্ফিয়ার কি? স্ট্র্যাটোস্ফিয়ারের একদম উপরে যে রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের পোর্শন যেখানে বায়ুমণ্ডল 20 থেকে 40 কিলোমিটার জুড়ে বিস্তৃত, এই অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক হওয়ার কারণে এটাকে আমরা ওজোনোস্ফিয়ার বলি। এই স্তরে কি ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শোষণ করে কি করে? এই জায়গায় অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। ফলে কি হয়? আমাদের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আমাদের মানে পৃথিবীতে পৌঁছতে পারে না, ফলে আমাদের মানে ভূপ্রকৃতি রক্ষা হয়। কারণ অতিবেগুনি রশ্মি আমাদের যদি স্কিনে পড়ে, তাহলে স্কিনে কি হয়? বিভিন্ন ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ক্ষতিকারক প্রভাব আমাদের স্কিনে দেখা যায়। এবং এর ফলে দেখো অতিবেগুনি রশ্মি, যেটাকে আল্ট্রাভায়োলেট রে বা ইউভি রে বলা হয়ে থাকে, তার ক্ষতিকারক প্রভাব থেকে জীব জগৎকে বাঁচাতে সাহায্য করে। কিন্তু অতিবেগুনি রশ্মির যে বর্তমানে দেখো ওজোনোস্ফিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার কারণ কি প্রায় পরীক্ষায় পড়ে?
কোন গ্যাসের কারণে? স্যার সিএফসি। সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন সিএফসির কারণে বর্তমানে ওজোন স্ফিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সিএফসি উৎপন্ন হয় কোন জিনিস থেকে? রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর। এসি, রেফ্রিজারেটর, এসি, ফ্রিজ, এইসব ফ্রিজ বা রেফ্রিজারেটর একই তো জিনিস। তো ফ্রিজ, এসি এগুলো থেকে সিএফসি উৎপন্ন হয়, তাহলে যেগুলো আমাদের ওজোন স্ফিয়ারকে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু আমাদের তো কোনো অসুবিধা নেই, আমাদের পৃথিবী পুরো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের এসিতে তো থাকতেই হবে কারণ প্রচুর গরম পড়েছে, তাই তো? কিন্তু আমাদের বুঝতে হবে এই এসি বা ফ্রিজের কারণে কিন্তু ওজোন স্ফিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের সেটা কিন্তু কেয়ারফুলি যতটা সম্ভব কম ইউজ আমাদের করতে হবে। ওকে, এরপর ওজোনোস্ফিয়ারের উপরের পোর্শন রয়েছে মেসোস্ফিয়ার, যে বায়ুমণ্ডলের তৃতীয় স্তর হচ্ছে মেসোস্ফিয়ার বা মধ্যমণ্ডল। এটা মোটামুটি 80 কিলোমিটার অব্দি বিস্তৃত থাকে। এখানে দেখো তাপমাত্রা বাড়ার সাথে সাথে, উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আবার কমতে থাকে। কারণ কি, নিচের দিকে ওজোনোস্ফিয়ার কালেক্ট করলে এই জায়গায় তাপমাত্রা আবার কমতে থাকে, এবং যে উল্কাগুলো আসে, উল্কাগুলো প্রবেশ করার পরে এইখানেই দেখো পুড়ে ছাই হয়ে যায়। যেগুলো ছোটখাটো উল্কা হয়ে থাকে সেই উল্কাগুলো এখানেই পুড়ে ছাই হয়ে যায়। যেগুলো এখান থেকে আরো বড় হয়ে থাকে, যেগুলো এখান থেকে পেরিয়ে একদম নিচে পৌঁছে যায়, সেগুলো আমরা উল্কা হিসাবে দেখতে পাই, আমাদের বডি মানে আমাদের আর্থ সারফেসে পড়ে। এবং মেসোস্ফিয়ারের ঊর্ধ্বস্থানকে মেসোপজ বলা হয়। যেমন ট্রপোস্ফিয়ার, ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, এরকম মেসোপজ। যেটা মেসোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমাকে আমরা মেসোপজ বলি। মেসোপজের উপরে রয়েছে থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল, যেটা সবচেয়ে মেসোস্ফিয়ারের উপরে অবস্থান করে 80 থেকে 600 কিলোমিটার। এটা দেখবে হাইটটা এদিক ওদিক একটু আধটু থাকবে। এখানে বাতাসের ঘনত্ব সবচেয়ে কম হয়ে থাকে, এবং এখানে দেখো তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা অতি দ্রুত হারে বাড়তে থাকে। কারণ এই জায়গায় টেম্পারেচার যত কম রয়েছে, টেম্পারেচার মানে বায়ুমণ্ডলের ঘনত্ব কম হওয়ার ফলে টেম্পারেচার কিন্তু খুব বেশি থাকে। এবং এখানের সর্বাধিক উচ্চ সীমায় উচ্চতা প্রায় 1500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়ে থাকে থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে। তারপর একদম লাস্ট স্তর, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হচ্ছে, এটা হচ্ছে বায়ুমণ্ডলের পঞ্চম স্তর, 600 থেকে 10,000 কিলোমিটার অব্দি বিস্তৃত। এখানে যে বিভিন্ন বায়বীয় কণা মহাশূন্যে বিলীন হয়ে যায়। এখানে প্রচুর পরিমাণে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্য লক্ষ্য পাওয়া যায়। অতি ঘনত্বের প্রচুর পরিমাণে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দেখতে পাওয়া যায় এক্সোস্ফিয়ারের মধ্যে। এবং এই এক্সোস্ফিয়ারের তাপমাত্রা 1500 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হয়ে থাকে। এবং এই এক্সোস্ফিয়ারের মধ্যে থাকে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারের টেম্পারেচার সব থেকে বেশি। এই আয়নোস্ফিয়ারে কি হয়, যে সূর্য বিকিরণ, এই যে সোলার যে রে, সৌরশক্তি শোষণ সব থেকে বেশি শোষিত হয় এই আয়নোস্ফিয়ারের মধ্যে। ফলে এই যে পৃথিবী থেকে যে টেম্পারেচারটা, তাপমাত্রাটা ঘুরে চলে যায়, সেই ঘোরাটা বেশিরভাগ স্টোর হয়ে যায় কিন্তু আয়নোস্ফিয়ারের মধ্যে। এবং আয়নোস্ফিয়ারে স্টোর হওয়ার কারণে কিন্তু এটা আর পরবর্তী জায়গায় যেতে পারে না। এবং আরো গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে দেখো বেতার তরঙ্গ, সমস্ত যে আমরা সিগন্যাল পাঠিয়ে থাকি, সেই সিগন্যাল গুলো রিফ্লেক্ট হয় আয়নোস্ফিয়ারের মধ্যে। এই জন্য বেতার তরঙ্গ রিফ্লেক্টের জন্য আয়নোস্ফিয়ারের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। যদি আয়নোস্ফিয়ার না থাকতো তাহলে কিন্তু আমরা এই যে ফোনে কথা বলছি, নেটে করছি, এগুলো কিন্তু কিছুই হতে পারতো না। এই আয়নোস্ফিয়ারের কারণেই কিন্তু বেতার তরঙ্গের সম্প্রসারণ হয়ে থাকে। টিভি বলো বা এই রেডিও বলো, এগুলো কিন্তু আমরা করতে পারবো না। আর এটা কি, সৌর বিকিরণকে স্টোর করে আয়ন বা ফোটন হিসাবে স্টোর করে রাখে এই সেক্টরটা। ওকে, আয়নোস্ফিয়ার। আচ্ছা, একদম লাস্ট আমরা আজকে দেখে নিই বায়ুমণ্ডলের গুরুত্ব। নেক্সট দিন থেকে আমরা বায়ুমণ্ডল করব। বায়ুমণ্ডলের গুরুত্ব কি, বায়ুমণ্ডল ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়। কারণ বায়ুমণ্ডলে যে বিভিন্ন গ্যাস আছে, যেগুলো আমাদের শ্বাসকার্যের জন্য অক্সিজেন, সেগুলো আমরা পেয়ে থাকি বায়ুমণ্ডল থেকে। যদি ওজোন রশ্মি না থাকতো, তাহলে ওজোন রশ্মি না থাকলে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছে যেতে পারতো, ফলে জীবজগৎকে রক্ষা করা যেত না। আয়নোস্ফিয়ার না থাকলে বেতার তরঙ্গ প্রতিফলিত হতো না, ফলে যোগাযোগ করা সম্ভব হতো না। নাইট্রোজেন কি হয়, আমাদের নাইট্রোজেনের গুরুত্ব খুব বেশি, কারণ বিভিন্ন সার থেকে শুরু করে এছাড়া বিভিন্ন দেহের মধ্যে এই প্রোটোপ্লাজম গঠনে নাইট্রোজেন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জলীয় বাষ্প বৃষ্টিপাত গঠিত জলীয় বাষ্প বৃষ্টিপাত ঘটায়, ফলে জলচক্র গতিশীল থাকে। কারণ যদি বৃষ্টিপাত না হয়ে থাকে তাহলে আমাদের অ্যাটমসফিয়ার কিন্তু মানে ঠান্ডা হবে না। বায়ুমণ্ডল উল্কার আঘাত থেকে পৃথিবীকে হত্যা মানে রক্ষা করে। আমি বললাম যে উল্কা যদি পৃথিবীতে, সব উল্কা পৃথিবীতে পৌঁছে যেত তাহলে কিন্তু পৃথিবীতে থাকার মতো অবস্থা থাকতো না। বেশিরভাগ উল্কাই বায়ুমণ্ডলে ঘর্ষণ প্রাপ্ত হয়ে ধ্বংস হয়ে যায়। এবং এই বায়ুমণ্ডল দেখো, বায়ু শক্তিকে কাজে লাগিয়ে মানুষ বিভিন্ন বায়ু কল থেকে শুরু করে বিভিন্ন বিদ্যুতিক উৎপাদন করতে সক্ষম হয়েছে, যেটা অচিরাচরিত শক্তির মধ্যে পড়ে। ওকে, ঠিক আছে, এতটাই আমাদের আজকে রইলো। নেক্সট দিন আমরা বায়ুমণ্ডল থেকে পড়বো। এক্সোস্ফিয়ারটা দেখাবেন? দেখো। স্যার আমি একটা জিনিস বুঝতে পারলাম না। বলো বলো, কোনটা বুঝতে পারলে না বলো? স্যার বলছি যে ওজোন গ্যাসে যে অতিবেগুনি রশ্মিটা মানে ওজোন স্তরটা তো অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে নিচ্ছে, সেই জন্য কি হচ্ছে আমাদের কাছে অতিবেগুনি রশ্মিটা আসছে না। তো আসছে না। ওজোন স্তরটা ভেঙে যাওয়ার, হ্যাঁ ওজোন স্তরটা ভেঙে যাওয়ার জন্যই তো বলা হচ্ছে যে স্যার পৃথিবীর উষ্ণতা বাড়ছে। তাহলে স্যার সেই দিক থেকে তো আমরা বলেছিলাম যদি মানে শোষণ না করতে পারে, বায়ুমণ্ডল না থাকে, তাহলে উষ্ণতা বাড়বে। মানে এই লজিকটা আমি ঠিক বুঝতে পারলাম না, তাহলে কি করে অ্যাকচুয়ালি ওখানে দেখো, ঠান্ডা হচ্ছে? একটা কারণে তো কখনো বাড়ছে না। দেখো, দুটো দুভাবে হয়। দেখো, হিট যে ট্রান্সফার করছে, হিট স্টোরেজ দেখো বিভিন্ন রকম হচ্ছে। একটা দেখো, আমি যদি এটাকে আয়নোস্ফিয়ার বা ওজোনোস্ফিয়ার বা O3 যেটা ওজোন রয়েছে সেটা বললাম, আর এটা আয়নোস্ফিয়ার বললাম। দেখো, দুটো জায়গায় আলাদা স্টোর করছে কি, যখন লাইটটা আসছে সে কিন্তু আয়নোস্ফিয়ার অতিক্রম করে চলে আসছে, সে কিন্তু কাউকে আটকাচ্ছে না। তাহলে এই লাইটের মধ্যে এমনি লাইট আছে এবং তার সাথে সাথে কিছু ইউভি রেও রয়েছে। এই ইউভি রে কিন্তু প্রথমে এই আয়নোস্ফিয়ার দিয়ে কিন্তু টোটালি পাস করে চলে আসবে, কিন্তু যখন সে ওজোনোস্ফিয়ারে আসবে তখন ওজোনোস্ফিয়ারে এলে কিন্তু সেই ইউভি রেটাকে কিন্তু ওজোনোস্ফিয়ার কালেক্ট করবে, বাকিদের কিন্তু কোনোভাবে সে এফেক্ট করবে না। তাহলে ওজোনোস্ফিয়ার যে আমাদের যে অতিবেগুনি রশ্মি এটাকে এখানে স্টোর করছে, স্টোর করে এখানে অতিবেগুনি রশ্মি যখন স্টোর করছে সেখানে একটা হিট সেখানে কিন্তু কালেক্ট হচ্ছে। এবার যখন এই বাকি রশ্মিগুলো যখন ঘুরে যাচ্ছে তখন ঘুরে যাওয়ার সময় সে কিন্তু ওজনের উপর কোনো এফেক্ট পড়ছে না, সে কিন্তু স্টোর হচ্ছে কোথায়, আয়নোস্ফিয়ারে এসে স্টোর হচ্ছে। এই জন্য আয়নোস্ফিয়ারের টেম্পারেচার বাড়ছে। দুটোর মধ্যে যেন গুলিয়ে না যায়, দুটোর মধ্যে ওজোনোস্ফিয়ার বা এই যে O3 ওজোনোস্ফিয়ারে শুধুমাত্র অতিবেগুনি রশ্মির জন্য গরম হয়, কিন্তু যে রিফ্লেক্টেড রে সৌর বিকিরণ সেটা কিন্তু আয়নোস্ফিয়ারের মধ্যেই থাকে বা আয়নোস্ফিয়ারকেই গরম করে। ব্যাপারটা বোঝা গেছে? দুটোকে গুলিয়ে দেবে না একদম। বোঝা গেছে মধুকৃষ্ণা? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমাদের এতটা রইলো। নেক্সট দিন আমরা এরপর থেকে কন্টিনিউ করব। আমি দেখছি এটা যদি কমপ্লিট হয়ে যাবে তাহলে আমি তোমাদের এই নোটটার পিডিএফটা দিয়ে দেবো। তো আর একটু বাকি আছে, এটা হচ্ছে ঠিক আছে, এতটাই আমি তোমাদের পিডিএফ দিয়ে দিচ্ছি, যাদের তোলার দরকার হবে বায়ুমণ্ডল অব্দি রইবে। নেক্সট পিডিএফ থেকে আমি আবার বায়ুমণ্ডল থেকে আবার আরেকটা পার্ট করে দিয়ে দেবো। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।